বাংলাদেশের স্পোর্টসে, বাংলাদেশের ফুটবলে বিশেষ করে একটা গণজোয়ার আসছে। কিন্তু এই গণজোয়ারটা কয়দিন থাকবে? কারণ বাংলাদেশে জোয়ার আসে, আবার বাটাও খুব তাড়াতাড়ি আসে। যেমন কিছুদিন আগে আমাদের ক্রিকেটে অনেক জোয়ার ছিল, তো আস্তে আস্তে এখন আমাদের ফুটবলে যে গণজোয়ারটা আসছে, তখন ক্রিকেটে আবার বাটা পড়ে গেছে। অনেকগুলা কথা, এন্ড ক্রিকেটের ওইটা হইতেছে অন্য সাবজেক্ট, ওইটা নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে। আজকে আসি ফুটবলের বিষয়। আমাদের যে ফুটবল কাঠামোটা দাঁড়াচ্ছে, বা আমাদের এই যে ফরেন ফরেন না, বাংলাদেশি বংশোদ্ভূত যে প্লেয়াররা আমাদের বাইরের দেশে খেলতো, তারা এই দেশে আসছে। বিশেষ করে আমাদের হামজা চৌধুরী, সমিত সোম, কিউবা মিচেল তো সামনে আসবে, তারপর ফাহমিদুল, এরা এসে অলরেডি খেলে গেছে বাংলাদেশের হয়ে। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হইতেছে, আমরা এই প্লেয়ারদেরকে কতটুকু ফ্যাসিলিটি দিতে পারবো, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বাংলাদেশে আমাদের যে ফুটবলের যে কাঠামো, এটা কতটা উন্নত এটা আমরা সবাই জানি, এটা আমার বলার কোনো প্রয়োজন নাই। এই যে ফুটবলের কাঠামো, এটা অনেক অনেক ভঙ্গুর কাঠামো, ঠিক আছে, অনেক ভঙ্গুর কাঠামো। এই কাঠামোটাকে আমাদেরকে ঠিক করতে হবে। এই যে আমাদের এই ফুটবল প্লেয়ারগুলো আসলো, এই যে সমিত সোম, হামজা চৌধুরী, তারপর ফাহমিদুল ইসলাম, সামনে অন্য ফুটবলাররাও আসবে। এরা বাংলাদেশের অ্যাসেট, এরা বাংলাদেশের অ্যাসেট। এই যে অন্য ফুটবলাররা, যারা আমি কিছুদিন আগে শুনছি যে বাংলাদেশে অনেক প্লেয়াররা, প্রায় 40 জনের মতো প্লেয়ার, হয়তো সামলাইক এতটুকু আমার পুরোপুরি নাম্বারটা মনে নাই, এতজন প্লেয়ার বাংলাদেশে আসতেছে ট্রায়াল দেওয়ার জন্য। কিছু কিছু প্লেয়াররা আসে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলে ওয়ে খেলবে। এরা কেন আসতেছে? যখন এরা দেখছে যে হামজা চৌধুরীর মতো 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 একজন প্লেয়ার, যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, সে বাংলাদেশে এসে খেলতেছে, সমিত সোমের মতো প্লেয়ার, হামজা ফাহমিদুল্লের মতো প্লেয়ার, এরা বাংলাদেশে এসে খেলতেছে, তখন তারা ভরসাটা পাচ্ছে যে না, এখন বাংলাদেশে যাওয়া যায়, খেলা যায়। এই যে তারা যে ভরসাটা যে পাচ্ছে, এইটা আমাদেরকে ধরে রাখতে হবে। সবচেয়ে বড় কথা হইতেছে এইটা আমাদেরকে ধরে রাখতে হবে। কারণ আমরা বাঙালি তো বেশি আবেগপ্রবণ, আবেগের বশবর্তী হয়ে কি না কি করে ফেলি। এখন হইতেছে এই যে আমাদের যে ফরেন প্লেয়ারগুলো আসছে এখানে, এই যে ট্রায়াল দেওয়ার পর আমাদের যে বাংলাদেশি বংশোদ্ভূত যে বিদেশি প্লেয়াররা আছে, এরা আমাদের সম্ভবত বয়সভিত্তিক দলে খেলবে। এদের সাথে আমাদের বাংলাদেশের, আমাদের এখানে বেড়ে ওঠা প্লেয়ারদেরকেও আমরা নার্চার করতে হবে, ঠিক আছে। কারণ আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ মাঠ নাই। যদি একটা দেশের জেলা পর্যায়ে একটা পর্যাপ্ত পরিমাণ একটা ভালো মানের একটা যদি মাঠই যদি না থাকে, তাহলে এখান থেকে ফুটবলার কেমনে বেরোবে ভাই? প্রথমে আপনাকে একটা ভালো মানের মাঠ এনশিওর করতে হবে। খেলাটা তো আপনাকে মাঠে গিয়েই খেলতে হবে, ইনডোরে তো আপনি খেলতে পারবেন না, আপনাকে মাঠে গিয়ে তারপর খেলতে হবে। প্রতিটা আমাদের জেলা পর্যায়ে একটা ভালো মাঠ, তারপর একজন ভালো মানের কোচ। কারণ একটা প্লেয়ার তৈরি করতে হলে একজন ভালো মানের কোচের প্রয়োজন, একজন ভালো মানের কোচই পারে একজন ভালো মানের প্লেয়ারকে তৈরি করতে। সম্ভবত আমাদের দেশে এখন ওই পরিমাণ টাকা পয়সা হয় না যে প্রতিটা জেলা পর্যায়ের জন্য বাড়ি থেকে ধরে এনে কোচ এনে বসাই দেবে। আমাদের যে লোকাল পর্যায়ে যে কোচরা আছে, তাদেরকে একটু বিদেশে পাঠিয়ে এদেরকে একটু কোচিং করানো হোক। বাফুফে তো এখন এটা বলতে পারবে না যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই, কারণ এখন আমাদের বাফুফেতে পর্যাপ্ত পরিমাণে টাকা আসতেছে অলরেডি। কারণ অনেক বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানি আমাদের এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বাফুফে আসছে, তারা আমাদেরকে স্পন্সর অলরেডি করছে, আরও করবে। তারপর আমাদের এই যে ম্যাচের টিকিট আছে, অনেক কিছু হাবিজাবি অনেক কিছু আছে, বাফুফের কাছে এখন টাকা আছে এবং আসবে। তো আপনাদেরকে কি করতে হবে, একটা দেশের যদি আপনি ফুটবল, আপনি যদি স্বপ্ন যদি দেখতে পারেন, দেখতে চান যে 2050 সালে গিয়ে আমি কি করব, ওয়ার্ল্ড কাপ খেলবো, 2050 সালে গিয়ে আমি ওয়ার্ল্ড কাপ খেলবো, যদি এটা আপনার স্বপ্ন থাকে, তাহলে এখন থেকে আপনাদের কাঠামোটা, আপনাদের যে জেলা পর্যায়ে যে লিগগুলো আছে, সেই লিগগুলো আপনাকে পরিচালনা করতে হবে। এবং সেটাতে যেন এটা না হয়, দুর্নীতি না হয়। অনেক ভালো ভালো প্লেয়ার আমাদের জড়ে যায় এই জন্যই, আমাদের দুর্নীতির কারণে। অতীতে এরকম বুড়ি বুড়ি উদাহরণ আছে, নবাবের মতো প্লেয়ার হারিয়ে গেছে। যে তারিক কাজী ফিনল্যান্ড থেকে আমাদের বাংলাদেশে আসছিল, আমাদের এই লোকাল লিগে খেলার পর তার পারফরমেন্স কি হয়েছে, হ্যাঁ এখনও অনেক ভালো, কিন্তু ফিনল্যান্ড থেকে আসার সময় যে তার পারফরমেন্সটা ছিল, সেটা এখন আর নাই। জামাল ভুঁইয়ার কথা বাদই দিলাম, ওনার তো বয়স হয়ে গেছে, উনি বাংলাদেশের একজন লিজেন্ড। তারপরে এই আমাদের আনিসুর রহমান জিকো, সেও অনেকটা হারিয়ে যাওয়ার মতো, হারিয়ে যাওয়ার পথে বসেছে, তাকে আবার ফিরিয়ে আনা হোক, এটা আমাদের একটা দাবি। তারপর আবার আছে এই মুরসালিন। মুরসালিন আমাদের, আমরা এক সময় ভেবেছিলাম যে মুরসালিন আমাদের দেশের একটা অ্যাসেট হবে, কিন্তু এই মুরসালিনও ধীরে ধীরে কি হচ্ছে, হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়ার মেইন কারণটা হচ্ছে আমাদের দেশের যে প্রিমিয়ার লিগ, এই প্রিমিয়ার লিগটা,
এই প্রিমিয়ার লিগটাকে আমরা একটু ভালো করে গুছায়া তারপর এই প্রিমিয়ার লিগটাকে আমরা প্রেজেন্ট করতে হবে। এমনভাবে আমরা প্রেজেন্ট করব বাংলাদেশের এই প্রিমিয়ার লিগটা বাইরের দেশের কাছে, যাতে বাইরের দেশে যে ভালো ভালো প্লেয়ার যারা আছে এরা আসে আমাদের এই প্রিমিয়ার লিগে। আমাদের প্রিমিয়ার লিগে ভালো মানের কোচ আনতে হবে, সব কিছু আনতে হবে। আর তারপরে আমি বারবার একটা কথা বলতেছি, এই যে আমাদের বাইরে থেকে আমাদের এই বাংলাদেশের এই প্লেয়ারগুলো আসতেছে, প্লিজ প্লিজ আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, অতিরঞ্জিত কোনো কিছু করতে যাবেন না, অতিরঞ্জিত কোনো কিছু করতে যাবেন না। কারণ এরা বাইরের দেশে, বাইরের যে এনভায়রনমেন্ট আছে ওখানে এরা বড় হয়েছে। তো বাংলাদেশের এই অতিরঞ্জিত কোনো কিছু হয়তো এরা নিতে পারবে না। তো আমি বাংলাদেশের ফ্যান্সদের কাছে এটা আমার আকুল আবেদন, এবং বাফুফের কর্মরত যারা আছেন তাদেরকে এটা এনশিওর করতে হবে যে আমাদের এই যে প্লেয়ারগুলো যারা আসছে তারা আমাদের এইখান থেকে এমন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে যাতে না যায় যেটা খুবই বিরক্তিকর। যদি এটা হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো প্লেয়ার আসার কোনো সাহস করবে না। এটা হচ্ছে আমাদের মুদ্রা কথা। যদি বাংলাদেশের ফুটবলকে আপনি জীবিত করতে যান, হ্যাঁ জীবিত করার প্রসেস এখন চলতেছে, যদি পুরোপুরি আপনি বাংলাদেশের ফুটবলটাকে আপনি জীবিত করতে যান তাহলে সর্বপ্রথম আমি আমি আবারও বলছি, আমাদের যে পাইপলাইনটা আছে এই পাইপলাইনটা আপনাকে এমনভাবে সুগঠিত করতে হবে যাতে আমরা এখন দেখেন আপনারা লাতিন ফুটবল যে আছে, হ্যাঁ আমি আপনারা হয়তো বলবেন যে এটা অনেক বড় কিছু, অনেক কিছু এদের ফুটবলের যে ঐতিহ্য আছে অনেক পুরানো, কিন্তু আপনাদেরকে যদি বড় স্বপ্ন যদি আপনারা যদি না দেখেন তাহলে কেমনে হবে? আপনারা এইটা স্বপ্ন নিয়ে বাঁচবেন যে কিছুদিন পরে আমরা আমাদের এখান থেকে ফুটবলার প্রোভাইড করব বাইরের দেশে, আমাদের এখান থেকে ইউরোপে যেয়ে আমাদের ফুটবলাররা খেলবে। এটা যতক্ষণ না আপনাদের মন মানসিকতার মধ্যে আসছে ততদিন আমাদের ফুটবলটা উন্নত হবে না। তো পরিশেষে আমি এটাই বলবো, আমাদের ক্রিকেটের মতো যাতে আমাদের এই ফুটবলটা না হয়। গণজাগরণ শুরু হয়েছে, গণজোয়ার শুরু হয়েছে, বাটাটা যেন না নামে। যেটা আমাদের ক্রিকেটে নেমেছে আমরা আমাদের চোখের সাক্ষী হয়েছি। আমাদের এই ক্রিকেটের যে জোয়ারটা এটাও আমাদের চোখের সামনে, আর আমাদের এই ক্রিকেটের যে বাটাটা এটাও আমাদের চোখের সামনে। তো এইটার জন্য শুধু প্লেয়াররা দায়ী এমন না, বাংলাদেশের যে যারা নীতি নির্ধারক আছিল বিসিবির তারাও যেমন দায়ী, আমাদের প্লেয়াররাও ঠিক তেমনভাবে দায়ী। আর আমাদের দর্শকদেরও কোনো অনেক 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 দায়বদ্ধতা আছে, সাংবাদিক থেকে শুরু করে সবার দায়বদ্ধতা আছে। আমরা আমাদের নিজের চোখের সামনে আমাদের ক্রিকেটের এই অবনতি দেখে আমরা এটা শিক্ষা নিব যাতে ভবিষ্যতে আমাদের ফুটবলের সেম অবস্থা না হয়। এক সময় আমরা গিয়ে যাতে এটা বলতে পারি আগামী 10 বছরের মধ্যে, আমি এখন বলতেছি না, আগামী 10 বছরের মধ্যে যাতে আমরা এইটা বলতে পারি যে আমরা আমাদের এশিয়ার মধ্যে একটা পরাশক্তি, সেটা ইউরোপে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা আমাদের এশিয়ার মধ্যে আমরা নিজে একটা পরাশক্তি, এইটা যাতে আমরা গর্ব করে বলতে পারি। আর আজ যারা এই হামজা চৌধুরী, এই ফাহমিদুল, এই সমিত সোম বা এই কিউবা মিচেল বা আরও যারা আসছেন তারা যাতে বলতে পারেন এটার শুরু আমাদের হাত ধরে হয়েছে। তারা যাতে গর্বের সাথে এইটা বলতে পারেন যে যারা তোমরা বাইরে খেলতেছো তারা আসো, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করো, এটাই আমাদের দেশ, এটাই আমাদের সব কিছু, তোমরা এখানে আসো, এইখানে খেলো। ধন্যবাদ সবাইকে। হয়তো আমার কথাগুলো বাফুফের কান পর্যন্ত পৌঁছাবে নাকি পৌঁছাবে এটা আমি জানি না, তবে যারাই আমার ভিডিওটা দেখবেন প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে এটা বাফুফের কান পর্যন্ত এটা পৌঁছায়। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।